সুধীমণ্ডলী, বাংলাদেশের এক অসামান্য বুদ্ধিজীবীর প্রতিকৃতি সরদার ফজলুল করিম। তিনি ছিলেন একাধারে দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক। তার শতবর্ষ জয়ন্তীতে তাকে স্মরণে, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অভিপ্রায়ে বাংলা একাডেমি আয়োজন করেছে আজকের এই সেমিনার। আপনারা যারা আজকের সেমিনারে এই মুহূর্তে আমাদের সাথে একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে উপস্থিত আছেন এবং যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন কিংবা পরবর্তী সময়ে যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আমাদের আজকের সেমিনারের নির্ধারিত বিষয় সত্তা, সম্পর্ক ও সাধনা, সরদারের মানুষ ধারণার দার্শনিক পাঠ। নির্ধারিত এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী ASM নুরুল হুদা। সেমিনারে পঠিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন যথাক্রমে দুইজন আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর হারুন রশিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার। আজকের সভা প্রদান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। এই পর্যায়ে আমি আজকের সেমিনারের সভা প্রধান, প্রাবন্ধিক এবং আলোচকদ্বয়কে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ মঞ্চে উপবেশিত হয়েছেন। আমরা সভা প্রধান মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। প্রথমেই প্রবন্ধ উপস্থাপন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজ প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী ASM নুরুল হুদা। আমি মহোদয়কে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে এই গরমের বেলায় সবাই কষ্ট করে, অনেকে নিজেদের আরামের ঘুম বাদ দিয়ে এই প্রবন্ধ শোনার জন্য এবং সবচেয়ে বড় কথা সর্দার স্যারের প্রতি সম্মান জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার প্রবন্ধের শিরোনাম আপনারা ইতিমধ্যে অবগত আছেন, সত্তা, সম্পর্ক ও সাধনা, সর্দারের মানুষ ধারণার দার্শনিক পাঠ। হইচইয়ে মোশাররফ করিমের
মোশাররফ করিম অভিনীত একটা 2 পর্বের বা 2 সিজনের একটা ধারাবাহিক আছে, নাম হলো মহানগর। আশফাক নিকুনের পরিচালনায় মোশাররফ করিমের মুখ দিয়ে ওসি হারুন একটা ডায়ালগ প্রায় বলতো যে দুটো কথা মনে রাখবেন। তো প্রবন্ধ শুরু করার আগে আমি আজকে উপস্থিত এখানে যারা আছেন শ্রোতা কিংবা অডিয়েন্সে যাই বলি, দুটো কথা মনে রাখবেন যে আমি প্রবন্ধে এই দুটো কাজ করছি না। একটি হলো যে আমি এই প্রবন্ধে সর্দার ফজলুল করিমের দর্শনের কোনো সমালোচনা করছি না, এবং এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা জরুরি যে সর্দার ফজলুল করিমের সমগ্র রচনাবলী, যেমন আমি মানুষ, আমার পৃথিবী, আমার জানালা, নানান কথা, নানান কথার পরের কথা, আমি সর্দার বলছি, কিংবা ওনার অনেক অনুবাদ কর্ম, এগুলোর কোনোটিরই কোনো সমালোচনা তো করছি না, এবং আমি এগুলো সবগুলো নিয়ে আলোচনা করছি না। আমার প্রবন্ধের বা আমার আজকের আলোচনার মূল বিষয় শুধুমাত্র নিবিষ্ট ওনার একটা বই আছে, যেটা সম্ভবত, আমি পুরো শিওর না, আমি মানুষ নামক ওনার একটা প্রবন্ধ আছে, যেটা বেসিকলি পড়ে আমার মনে হয়েছে যে ওনার ডায়েরি লেখার কিছু সংকলন 2001 থেকে 2008 এই সময়কার কথা প্রকাশ থেকে এটি প্রকাশিত হয়েছে। তো আমার আলোচনা শুধুমাত্র এই গ্রন্থে মানুষ নিয়ে উনি কিছু ইনসাইটফুল কথা বলেছেন, কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন। ওই কথাগুলোকে আমি বলি যে পাশ্চাত্য কিছু দার্শনিকের দর্শনের যে পদ্ধতি, ওনার যে দর্শন, ওর আলোকে পাঠ করা কিংবা দর্শনায়ন করাই হইল আজকে আমার প্রবন্ধের মূল লক্ষ্য। এটা করব আমি এইটি দেখানোর জন্য যে সর্দার ফজলুল করিম তার জীবনজাত কিংবা চেতনালব্ধ যে উপলব্ধি, ওই উপলব্ধির যে প্রকাশ আমি মানুষ গ্রন্থে, এই উপলব্ধিকে আমরা বহুমাত্রিক দার্শনিক একটা প্রকাশ হিসাবে দেখাতে পারি, এবং এইটা দেখাতে গিয়ে আমরা বুঝতে পারবো উনি যখন বলেন আমি মানুষ, এই আমি মানুষ যে শুধুমাত্র একটা তত্ত্ববিদ্যক আহ্বান না, এটা সমাজের মধ্যে থাকা একজন মানুষের অন্য মানুষদের প্রতি নৈতিক আহ্বানও বটে। নিজের আত্মপ্রকাশ, সমাজের মধ্যে নিজের যে আত্মপ্রকাশ, ওই আত্মপ্রকাশটা অন্যদেরকেও যে নৈতিক চেতনায় আহ্বান করার মতো একটা প্রকাশ, সেইটি বোঝানোই হলো বা সেইটিকে বিশ্লেষণ করাই হলো আজকে আমার আলোচনা তথা প্রবন্ধের মূল লক্ষ্য। আমি আশা করি যে আপনাদের সবার কাছে একটা হ্যান্ড আউট আছে, এটা এপি টু ওপি 2 পিট জুড়েই লেখা আছে। আশা করি আপনাদের আমার আলোচনা এটা ফলো করতে একটু সুবিধা হবে। একেবারে শেষের দিকে চলে যান আপনারা, 2য় পৃষ্ঠার শেষের দিকে, এখানে একটা স্ক্রিনশট দেয়া আছে। এইটা বেসিক্যালি আমি মানুষ এনার যে গ্রন্থ, এই গ্রন্থে উনি 7 কিংবা আমি বলবো যে 1 2 3 4 6 7 7 লাইনের একটা ছোট্ট ভূমিকা উনি লিখেছেন 2008 সালে 25শে ডিসেম্বরে লেখা, তারিখ দেয়া আছে। আমার আলোচনার আজকে পুরোটুকুই আমি এটা কি বলা যেতে পারে, স্কোপটা এইটার প্রতি সীমাবদ্ধ রাখবো। এই 5-7 লাইনের যে ওনার যে কথা, বইয়ের মূল বইও না, মূল বইয়ের আগের যে ভূমিকা, ওইটার প্রতি আমার আলোচনার মূল গুরুত্বটা থাকবে। এটি করতে গিয়ে আমাকে বইয়ের ভিতরের বিভিন্ন উনি কিছু কথা বলেছেন, ওই কথাগুলো আমি আনবো প্রসঙ্গান্তরে, কিন্তু এইটা আমাদেরকে একটু মাথায় রাখলে সুবিধা হয় যে উনি এই বইয়ের ভূমিকায় যা বলেছেন, আমি মানুষ বা আমি কে, এই বিষয়টি আমাদের আলোচনার আজকে মূল লক্ষ্য। তো আপনারা একটু দেখেন এখানে কি বলছেন উনি প্রথমেই প্রশ্ন করছেন যে আমি কি মানুষ, এবং এর উত্তর খুঁজতে গিয়ে উনি অনেকটা হতবিহ্বল অবস্থায়, কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না। এমন এক সময় ওনার যখন এরকম দিক বিদিক শূন্য অবস্থা, তখন ওনার এক সুহৃদ, উনি বলছেন যে স্নাহাস্পদ, উনি এই কথাটা বলছেন, ওনার সামনে কিছু মুদ্রিত শিরোনাম এসে রেখে বললেন যে সর্দারকে জিজ্ঞেস করছেন যে আপনি কি এগুলো অস্বীকার করবেন।
এটা শুনে সর্দারের হুঁশ ফিরে এবং সর্দার বলেন যে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে। এবং এই কথা বলে ওই ব্যক্তির কাছে সর্দার নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এখন এই যে আমি কে, আমি কি মানুষ, এবং শেষে তুমি জানতে পারলেন তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, এটাকে যদি আমরা ফরাসি দার্শনিক রেনে দেকাত, আপনারা হয়তো অনেকেই ওনার নাম জেনে থাকেন, এখানে অনেকে আছেন বিদগ্ধ, অনেকে আছেন। ফরাসি রেনে দেকাতের একটা 1641 সালে প্রকাশিত একটা বই আছে যেটা নাম হলো মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। ওইটাতে 6টা মেডিটেশনস কিংবা 6টা চ্যাপ্টার আছে। ওই ফার্স্ট মেডিটেশনে, অর্থাৎ উনি 6 দিন পর পর অনুধ্যান করতে বসেন, ওই 6 দিনের অনুধ্যানের রেজাল্ট নিয়ে উনি এই বইটা লিখেছেন 6 মেডিটেশনস। এখানে 6টা অনুধ্যান বা 6টা মেডিটেশনস আছে, এই জন্য এটা বলা হচ্ছে মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। ওইটাতে উনি শুরু করেছেন, উনি বলছেন যে জীবনের এই পর্যায়ে এসে আমার এখন সব কিছুকে আমার সন্দেহ করতে হয়, কারণ আমি অভিজ্ঞতা দিয়ে আমি যেই ধরনের তথ্য উপাত্ত বা জ্ঞান লাভ করি এগুলোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। কারণ আমি দেখি দূরে একটা জিনিস আছে যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা বৃত্তাকার, কিন্তু আমি যখন কাছে আমি চোখ দিয়ে দেখছি, পারসিভ করছি যে এটা বৃত্তাকার, কিন্তু আমি যখন কাছে যাচ্ছি তখন আমি দেখি যে না, এটা তো বৃত্তাকার না, এটা হলো চতুর্ভুজাকৃতি বা ত্রিভুজাকৃতি বা অন্য কোনো রকম। তার মানে আমার সেন্স বা আমার ইন্দ্রিয় আমাকে সত্য কিছু দিচ্ছে না, সত্য জ্ঞান দিচ্ছে না। এটার থেকে উনি বললেন যে এক্সপিরিয়েন্সের থ্রুতে, আমাদের অভিজ্ঞতার থ্রুতে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি ওইটা আসলে আনরিলায়েবল। আমি জীবনে যে আমার সাথে একবার বিশ্বাসঘাতকতা করে আমি যখন তার সাথে আবার বিশ্বাস স্থাপন করা, এটা আমাদের দৈনন্দিন জীবনেই আমরা দেখি, তাকে আবার বিশ্বাস করা আমাদের পক্ষে কষ্টই হয়। ডেকার্তের ক্ষেত্রে তাই হয়েছে। উনি বললেন যে আমি অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে আমরা বিশ্বাস করতে পারছি না। তার মানে অভিজ্ঞতা জ্ঞানের উৎস বা জ্ঞান লাভের উপায় হতে পারে না। তাহলে কিভাবে আমরা সত্য জ্ঞান বা সার্টেন নলেজ পাবো? ওনার লক্ষ্য হলো এমন জ্ঞান লাভ করা যেটা সার্টেনটি দিবে, যেটা আমাদেরকে নিশ্চিতি দিবে, যেটা অভ্রান্ত হবে, অকাট্য হবে। এটা কেন? কারণ উনি জ্ঞানের দালান প্রতিষ্ঠা করতে চান। একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন যদি ভালো না হয়, বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, হেলে দুলে ভেঙে যেতে পারে। সে একই অবস্থা হবে আমরা যখন আমাদের জ্ঞানের যে দালান, জ্ঞানের যে প্রাসাদ বলে, এটা নাকি প্রাসাদ, জ্ঞানের যে ওইটার ফাউন্ডেশনটাও যদি নড়বড় হয়, যেইটার উপরে আমাদের বাকি জ্ঞানগুলো দাঁড়িয়ে থাকবে, সেইটা যদি শক্ত না হয়, সেটা যদি নিশ্চিত না হয়, সেটাকে যদি এক টোকা দিলেই সেটার প্রতি আমাদের অবিশ্বাস জন্মে যায়, তাহলে কিন্তু আমাদের বাকি জ্ঞান বা জ্ঞানের দালান প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এটা খুবই দুর্বল জ্ঞান হবে। এই জন্য ডেকার্টের লক্ষ্য হলো ওনার দর্শনে, ওই মেডিটেশনসে, যে এমন জ্ঞান লাভ করা যেটা সার্টেইন হবে, যেটা ইরিফিউটেবল হবে, যেটা অভ্রান্ত হবে। এইটা করতে গিয়ে ডেকার্ট একসময় এখন সব কিছুকে সন্দেহ করা শুরু করলেন। ইভেন উনি নিজের হাত, এই যে আমার হাত, এই হাতটিকে উনি সন্দেহ করা শুরু করলেন। সব কিছুকে সন্দেহ করতে 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 দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড মেডিটেশনে এসে উনি দেখলেন যে একটা জিনিসকে সন্দেহ করা যাচ্ছে না, সেটা হলো যিনি সন্দেহ করছেন ওই সন্দেহকারীকেই আর সন্দেহ করা যাচ্ছে না। অর্থাৎ যিনি চিন্তা করছেন ওই চিন্তাকারীকেই সন্দেহ করা যাচ্ছে না। কারণ সন্দেহকারী বা চিন্তাকারীকে যদি আমি সন্দেহ করি, তাহলে সন্দেহ যে অ্যাকশন, যে অ্যাক্ট, ওইটাই কিন্তু আর সম্ভব হয় না। আমি তো সন্দেহ করছি, তার মানে দ্যাট ইজ সামওয়ান হু ডাজ দিস অ্যাক্টিভিটি, রাইট? সো এইটা করতে গিয়ে উনি আস্তে আস্তে তারপর এইভাবে উনি বললেন যে আই অ্যাম, আই এক্সিস্ট। এইটা ওনার অমোঘবান। এটা হলো 1641 সালে মেডিটেশনসে বলছেন। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমাদের আমাদের ডিপার্টমেন্টেও সবার কাছে আমাদের একাডেমিক নন একাডেমিক যারা ডেকার্তকে পড়েন, অনেকেই মনে করেন যে ডেকার্তের আলটিমেট অবস্থান হলো আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট। আমি চিন্তা করি তাই আমি আছি। এইটা ডেকার্তের আলটিমেট অবস্থান না। এই বইটা প্রকাশিত হয়েছে, যেই বইতে উনি বলেছেন যে আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট, ওইটা উনি বলেছেন 1637 সালে প্রকাশিত বই ডিসকোর্স অন দ্য মেথডের মধ্যে। কিন্তু উনি এর পরে প্রকাশ করেছেন 1641 সালে মেডিটেশনসে, যেটা কথা একটু আগে বললাম। ওখানে আমি অস্তিত্বশীল কেন? কারণ আমার চিন্তা থেকেই আমার অস্তিত্ব
এটা কি বল নির্গত হয়। আর অন্যদিকে উনি এখানে তার মানে এটা একটা অনুমানমূলক সম্পর্ক, আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল। কিন্তু 1641 সালে মেডিটেশনস উনি এই কথা বলেনি। উনি বলেছেন যে আমি চিন্তা করি, ইট এন্টেলস যে আমি অস্তিত্বশীল। তার মানে এখানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা হলো অভিন্নতার সম্পর্ক, আইডেন্টিটির সম্পর্ক। এ ইকুয়ালস টু বি, 1 ইকুয়াল 1, এটা যেরকম একটা আইডেন্টিটির সম্পর্ক, বা এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এটা যেরকম একটা আইডেন্টিটির সম্পর্ক। আমি চিন্তা করি এবং আমার চিন্তা করা এবং আমার অস্তিত্বশীল হওয়া, এই দুইটার মধ্যেও এরকম একটা অভিন্নতার সম্পর্ক আছে। এটা একটা ইমিডিয়েট নলেজ। তো এইটা হলো 1600। এখন এখানে কেন সর্দারের কথা বললাম, এবং সর্দার খেয়াল করুন, সর্দার কিন্তু শুরুতেই সব কিছুকে সন্দেহ করেছেন। উনি সন্দেহ শুধুমাত্র সন্দেহের জন্য করেননি, উনি সন্দেহ করেছেন সার্টেন নলেজ পাওয়ার জন্য, অর্থাৎ কনস্ট্রাক্ট করার জন্য। হিস ডেস্ট্রয় টু ডেস্ট্রয় ইজ টু কনস্ট্রাক্ট, এইটা হলো ওনার অবস্থান। তদ্রূপভাবে সর্দার কি করে, এটাকে আমরা দেকাতের দর্শন এটাকে বলা হয় কার্টেসীয় সন্দেহ বা কার্টেসিয়ান স্কেপটিসিজম। এবং এই যে মেথডোলজি, কার্টেসীয় যে মেথড, এই মেথডটা অবলম্বন করে আমি বলতে চাচ্ছি যে এই যে ভূমিকায় উনি যখন বলেন আমি কি মানুষ, ডেকার্ট যেরকম করে সকল কিছুকে সন্দেহ করছেন, তদ্রূপভাবে ডেকার্টের মতো করে সব কিছুকে উনি সন্দেহ করেন নাই, জগতের একেবারে ইচ অ্যান্ড এভরিথিংকে উনি সন্দেহ করেন নাই। কিন্তু অ্যাটলিস্ট ডেকার্টীয় বা কার্টেসীয় যে সন্দেহবাদ, কার্টেসীয় যে পদ্ধতি, ওই পদ্ধতির তত্ত্ব অনুসরণ করে সর্দার আমি কি মানুষ এই প্রশ্নটি যখন করেন, উনি নিজের অস্তিত্বকেই বা নিজের সত্তাকেও একটা সন্দেহের মধ্যে ফেলে দেন। এবং এই সন্দেহ করতে গিয়ে উনি ডেকার্ট যেরকম করে বেহুশ অবস্থায় ছিলেন যে উনি কি করবেন না করবেন, এখন উনি কিছুই বিশ্বাস করতে পারছেন না, ওনার অন্য সকল কিছু বিশ্বাস চলে যায়নি ঠিক সর্দারের, কিন্তু অ্যাটলিস্ট নিজের সত্তা সম্পর্কে উনি কি এখন আমি কি মানুষ, এইটা যে সন্দেহ উনি করলেন, এটা করতে গিয়ে ওনারা একটু হতবিহ্বল অবস্থা। তখন এটা করতে করতে এই অবস্থায় ওনাকে সাহায্য করলেন ওনার যে সুরিদ, ওই সুরিদ যখন ওনাকে দেখালেন যে আমি আন্দাজ করছি, যেহেতু বলছেন যে মুদ্রিত শিরোনাম, আমি আন্দাজ করি, এবং এই ভূমিকাটা লেখা হয়েছে 2008-এর 25 ডিসেম্বর। এর থেকে আমি এবং পরের বছর এই বইটা প্রকাশিত হয়, এ থেকে আমি আন্দাজ করছি আসলে ওনার সুরিদ ওনাকে যেটা দেখাচ্ছে সম্ভবত বইয়ের প্রকাশ হতে পারে বা অন্য কেউ হতে পারে। এর পরের পৃষ্ঠাই হলো ওই বইটার সূচিপত্র, সম্ভবত ওনাকে সূচিপত্র দেখাচ্ছে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রবন্ধের ছোট ছোট শিরোনামগুলো থাকে, ওই শিরোনামগুলো উনি দেখাচ্ছে। এবং ওইটা যদি নাও হয়ে থাকে তবু এই কথা মিথ্যা হয়ে যায় না যে ওইটা দেখে ওনার মনে হলো যে উনি নিজেকে পুনরাবিষ্কার করলেন, তুমি আমাকে আবার জীবন ফিরিয়ে দিলে, অর্থাৎ উনি মানুষ হিসেবে নিজেকে ওনার পুনরাবিষ্কার করলেন এটার থ্রুতে। এখন প্রশ্ন হলো যে এই যে নিজের লেখা দেখে বা কোনো লেখা দেখে নিজের অস্তিত্বটা উনি কিভাবে আবিষ্কার করলেন। আমি এখান থেকে জাস্ট একটু রিড আউট করবো যে নিজের লেখাকে দেখে কেন ওনার মনে প্রতীতি এরকমের প্রতীতি হলো যে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে। প্রত্যেক লেখাই লেখকের চিন্তার ফসল। লেখা মানেই চিন্তা, আর চিন্তা মানেই এক চিন্তক সত্তার অস্তিত্ব। ডেকার্ট যেমন বলেন চিন্তার মধ্যে নিহিত থাকে চিন্তকের অস্তিত্ব, তেমনি কোনো লেখকও যখন লিখেন তিনি সেই লেখার মাধ্যমে তার অস্তিত্বের একটি স্বাক্ষর রেখে যান। এই দৃষ্টিকোণ থেকে সর্দার যখন নিজের লেখা তথা তার চিন্তার রূপায়ণ দেখে বলেন তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে, তখন সেটি হয়ে উঠে এক অস্তিত্ববোধের ঘোষণা। আমি লিখেছি, আমি চিন্তা করেছি, অতএব আমি আছি। অর্থাৎ লেখকের লেখাটা হলো তার চিন্তার প্রকাশ। চিন্তা করতে পারছি মানেই হলো আমি অস্তিত্বশীল। আমি লিখেছি, আমি চিন্তা করেছি, অতএব আমি অস্তিত্বশীল। এখন এটিকে ডেকার্টের আমি দুটা বলেছি, একটা মেডিটেশনস উনি যখন বলেন অভিন্নতার নীতি ফলো করে উনি যখন বলেন চিন্তা করার মানেই হলো অভিন্নভাবে এটা মনে করা যে আমি অস্তিত্বশীল, এটাকে অভিন্নতার নীতিসূত্র এটাকে এভাবে প্রকাশ করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যুক্তিটা হবে অনেকটা এইরকম, নিজের দেখার শিরোনাম দেখা মানেই নিজের অস্তিত্ব বা নিজের চিন্তার অভিব্যক্তিকে দেখা, খেয়াল করেন মানে এটাকে আপনারা যদি ইকুয়াল সাইন দিয়ে পড়েন, নিজের লেখার শিরোনাম এখানে আছে, হ্যান্ড আউটে আছে, দেখবেন যে প্রথম যে ছকটা আছে ওই ছকের প্রথম রোয়ের প্রথম রোতেই দেখবেন যে ছোট্ট অন্য বর্ণগুলো থেকে একটু ছোট এখানে। দ্বিতীয়টার কথা বলছি এখানে, নিজের লেখা শিরোনাম দেখা মানে কি আপনার ইকুয়াল সাইন দিয়ে দেখতে পারেন, নিজের লেখা শিরোনাম দেখা ইকুয়ালস টু নিজের চিন্তার অভিব্যক্তিকে দেখা। নিজের অভিব্যক্তি দেখা সমান সমান তাৎক্ষণিকভাবে নিজের অস্তিত্ব উপলব্ধি করা। অতএব নিজের লেখা দেখা
সমান সমান নিজের অস্তিত্বের উপলব্ধি। এবং ডেকার্ট যেরকম করে বলেন যে আমি আমার চিন্তা থেকেই আমার অস্তিত্ব, এটা তাৎক্ষণিক উপলব্ধি। যখন আমি দেখি যে আমার লেখা, তখনই আমার তাৎক্ষণিকভাবে আমার মাথায় চলে আসে, ও এটা তো আমি আছি, আমি মানুষ। এবং অনুমানমূলক বিশ্লেষণটা এখানে দেওয়া আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, এটা একই ধরনের স্ট্রাকচার ফলো করে। সো আমি আবার একটু অন্যদিকে দৃষ্টি দিই। ডেকার্তের সাথে এই মিলটা সত্ত্বেও এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডেকার্ত কিন্তু একজন বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে পরিচিত। জ্ঞান তত্ত্বে বুদ্ধিবাদী দার্শনিক তারাই, বা বুদ্ধিবাদ হলো ওই মতবাদ যেই মতবাদ মনে করে যে জ্ঞান লাভের একমাত্র উপায় হইল আমাদের বুদ্ধি বা বিচার শক্তি, আমাদের রিজন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের র্যাশনালিটি, এটাই হলো দ্য অনলি সোর্স যেটার থেকে আমরা জ্ঞান লাভ করি, যেটার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। এইটার একজন উদাহরণ হিসেবে আমরা ডেকার্তের কথা বলতে পারি, এর সাথে স্পিনোজা, লাইবনিজ এদের কথা বলতে পারি। বুদ্ধিবাদের বিপরীত আরেকটা মতবাদ আছে, যে মতবাদ বলে যে বুদ্ধি নাই, অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস। যেমন লগ, বার্কলি, হিউম, এগুলো সবাই আমাদের আজকের আলোচক আমাদের হারুন স্যারের কাছে শেখা। উনি আমাদেরকে 2004 সালে যখন 22শে এপ্রিল যখন আমরা প্রথম ক্লাস করা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্যার তখন আমাদেরকে ফার্স্ট ইয়ারে আমাদের প্রবলেমস অফ ফিলসফি 2টা কোর্স ছিল, স্যার পড়াতেন, স্যার ওখানকার একজন, তো ওনার কাছ থেকেই এগুলো শিখা। তো বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, তো ডেকার্ত স্পষ্টত বুদ্ধিবাদী হলেও ওনার যে চিন্তা প্রক্রিয়া, সর্দারের যে চিন্তা প্রক্রিয়া, এই চিন্তা প্রক্রিয়া থেকে আমরা সর্দারকে একজন বুদ্ধিবাদী বলতে পারি না, আমরা সর্দারকে একজন অভিজ্ঞতাবাদীও বলতে পারি না। আমার দৃষ্টিতে সর্দারকে বরং আমরা এখানে একজন কান্টের মতো, ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক, ওনার মতো একজন বিচারবাদী দার্শনিক বলতে, জ্ঞান তত্ত্বের দিক দিয়ে একজন বিচারবাদী বলতে পারি। বিচারবাদ, জ্ঞান তত্ত্বে বিচারবাদ হইল ওই মতবাদ যেই মতবাদ মনে করে যে জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা এই দুইটারই দরকার আছে। তাহলে এখানে অভিজ্ঞতা কি করে? অভিজ্ঞতা আমাদেরকে জ্ঞানের কাঁচামাল সরবরাহ করে। কাঁচামালটা আমি পেয়ে গেলাম, ধরেন আমার এই বোতলটা আছে, এটা আমি দেখলাম, দেখে এইটা আমাকে এটা আমি এটা আমার চোখের মাধ্যমে এটা দেখলাম, একটা ইন্দ্রিয়ের মাধ্যমে এটা দেখলাম। এটা তো দেখলেই হলো না, এটা স্টিল কাঁচামাল। এটা যখন আমার ভিতরে গেল, তখন আমি কান বলছেন যে আমাদের 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং বলে, বুদ্ধির 12টা এটা কি বলে ক্যাটাগরিজ আছে, ওইগুলোর মাধ্যমে এখন এটাকে আমরা বিভিন্ন তাকে এটা বুদ্ধির সেলফ করা, অর্থাৎ কাঁচামাল পাওয়ার পরে ওইটাকে অর্গানাইজ করা, ওই অর্গানাইজ করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো বুদ্ধির। বুদ্ধি যদি এই কাজটা না করে, কখনোই আমরা ওই কাঁচামালটা কাঁচামালই থেকে যাবে, এটাকে বাসায় এনে রান্নাবান্না করার কাজ আর এটা হবে না। তো এই জন্য কান্ট বলতেছেন, কান্টের একটা বিখ্যাত উক্তি আছে এই ক্ষেত্রে, থটস উইদাউট কন্টেন্ট আর এমটি, উপাদান ছাড়া আমাদের চিন্তা শূন্য, ইন্টুইশনস উইদাউট কনসেপ্টস আর ব্লাইন্ড, ধারণা ছাড়া আমাদের প্রত্যক্ষণ অন্ধ। তো আমরা যেটা দেখলাম সেইটাকে যদি বুদ্ধি এখানে কাজে না লাগায়, ওই দেখার আসলে কোনো মানে হয় না। ওইটাকে যে মিনিংফুলি ইন্টারপ্রিট করা, আমাদের যে কাঁচামালটা আমাদের এটাকে মিনিংফুলি ইন্টারপ্রিট করা, এই ইন্টারপ্রিটেশনটা করে হইলে বুদ্ধি, এবং তখনই এটা জ্ঞান হয়ে উঠে। এখন আমি বাইরে বৃষ্টি হচ্ছে, আমি চোখে দেখতেছি, কিন্তু এটা যে বৃষ্টি, এটা আমরা বুঝবো হলো বুদ্ধির থ্রুতে। তো এই কারণে জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বুদ্ধি দুইটারই ভূমিকা আছে বলে কান্ট মনে করেন। আমি এই কান্টকে ফলো করে বলতেছি যে সর্দার ফজলুল করিম অ্যাটলিস্ট এই ভূমিকাতে উনি যেভাবে বলছেন, এইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা বিচারবাদী। কীভাবে আমি একটু ব্যাখ্যা করি। আপনারা যদি দেখেন, উনি ওই যে স্ক্রিনশটটার দিকে যদি তাকান, দেখেন যে নিজে হতাশ আচ্ছন্ন হয়ে পড়ছিলাম, তখন আমার এক স্ন্যাসপদ কয়েকটি শিরোনামের মুদ্রণ আমার চোখের সামনে রেখে জিজ্ঞেস করলেন, এই কয়টির দিকে তাকিয়ে শিরোনামগুলোকে আপনি কি স্বীকার করেন না? আমি শিরোনাম কয়েকটির দিকে তাকিয়ে ধরা গলায় স্নাস্ত করলাম, আর তুমি আমাকে জীবন ফিরিয়ে দিলে। খেয়াল করুন, শিরোনামগুলো আমার সামনে আসলো বা সর্দারের সামনে আসলো, তো এখানে একটা প্রত্যক্ষণের একটা ব্যাপার আছে, সোফার অভিজ্ঞতাবাদী। কিন্তু এই শিরোনামগুলোকে এখন শিরোনাম তো আমার সামনে জাস্ট আছে, এটাকে যে মিনিংফুলি ইন্টারপ্রিট করব, যে এইটা থেকেই যে আমার অস্তিত্বের ঘোষণাটা আমি দিব, এই কাজটা আমাকে অভিজ্ঞতা করে দিবে না, এই কাজটা আমাকে করে দিবে আমার বুদ্ধি। তুমি একই সাথে ওনার শিরোনাম প্রত্যক্ষণ থেকে
উনি এই সিদ্ধান্তে চলে গেলেন ওনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে আমি অস্তিত্বশীল, আমি আমি লিখছি, আমি চিন্তা করছি, অতএব আমি মানুষ। এই যে সিদ্ধান্তে পৌঁছানোর যে প্রক্রিয়া, একটা অর্থাৎ কাঁচামালটা দেখে উনি ওটাকে রান্নাবান্না করে নিজের অস্তিত্ব ঘোষণা করার যে বিষয়টা, এখানে অবশ্যই অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোরই একটা ভূমিকা থাকার কথা। এই জন্যই আমি বলছি যে উনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকও বটে, বিচারবাদী দার্শনিকও বটে, বা ওনার জ্ঞানতাত্ত্বিক দিক থেকে সর্দারকে একজন বিচারবাদী বলা যেতে পারে। এখন নতুন করে এখন আরেকটা প্রশ্ন আমাদের সামনে আসতে পারে যে একজন আমরা আমরা কি বলছি, একটা চিন্তাশীল সত্তা হিসাবে সর্দার নিজেকে আবিষ্কার করলেন কখন, যখন উনি শিরোনামগুলো দেখেন, এবং চিন্তাশীল ওই সত্তা থেকে উনি নিজেকে মানুষ হিসাবে ঘোষণা দিলেন যে আমি মানুষ। এখন একজন চিন্তাশীল এবং অস্তিত্বপ্রাণ প্রাণী হিসাবে নিজেকে আবিষ্কার করার পর তিনি কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি মানুষ? চিন্তাশীল হওয়া মানেই কি মানুষ? এখন আমরা এই প্রশ্নটা করতেই পারি, আমি তো চিন্তাশীল সত্তা। এখন চিন্তাশীল সত্তা থেকে উনি আবার বলছেন যে উনি মানুষ, এখন তার মানে কি চিন্তাশীল হওয়ার মানেই কি মানুষ? এই ক্ষেত্রে আমরা নিকোমেকিয়ান এথিক্স কিংবা দি অ্যানিমাতে অ্যারিস্টটলের যে বলা সেই বিখ্যাত কথা আমরা এখানে মনে করতে পারি যে অ্যারিস্টটল মনে করেন যে প্রত্যেক মানুষের দুটা দিক আছে, দুইটা প্রবৃত্তি আছে। একটা হলো অ্যানিম্যালিটি বা পশুবৃত্তি। এই পশুবৃত্তি থাকার কারণে অন্য 10টা পশুর মতোই আমরা মানুষ। আমরা খাওয়া দাওয়া করি, প্রক্রিয়েট করি অন্য পশুদের মতোই, কিন্তু পশুদের মতো হওয়ার পরেও কিন্তু আমরা পশুদের থেকে একটু ভিন্ন কিছু, যেটার কারণে আমরা নিজেদেরকে সুপিরিয়র মনে করি, কারণ আমাদের মধ্যে ওই আলাদা ধরনের একটা ফ্যাকাল্টি আছে যেটাকে অ্যারিস্টটল বলতেছেন রেশনালিটি। এইটা থাকার কারণে আমরা প্রাণী, কিন্তু আমরা চিন্তাশীল প্রাণী, আমরা থিঙ্কিং অ্যানিমাল, যেইটা এবং এই কারণে আমরা যে কোনো ধরনের নৈতিক সিদ্ধান্ত নিতে পারি, প্রকৃতির মধ্যে নিজেদের মতো করে নেভিগেট করতে পারি, ভালো মন্দের বিচার করতে পারি। তার মানে অ্যারিস্টটল বলছেন যে মানুষ হলো একটা থিঙ্কিং অ্যানিমাল বা একটা রেশনাল অ্যানিমাল। আর সর্দারের উপরে গ্রিক ফিলসফি, বিশেষ করে অ্যারিস্টটলের প্রভাব অসামান্য। এবং সর্দার যে অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ অনুবাদ করেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনাও না। যে তার মানে উনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়িয়েছেন, ওখানে পলিটিক্স পড়িয়েছেন, গ্রিক কিংবা অন্য আরও দার্শনিকদের পড়িয়েছেন, নিজে দর্শন চর্চা করেছেন, দর্শনের ছাত্র ছিলেন। তো গ্রিক ফিলসফি বা বিশেষ করে অ্যারিস্টটলের ওনার উপর অ্যারিস্টটলের প্রভাব থাকবে, এটা কোনো কাকতালী ঘটনা। এবং সর্দার এটা নিজে স্বীকারও করেন। উনি বলছেন এই বইয়ের 17 নম্বর পৃষ্ঠায়, উনি বলছেন অ্যারিস্টটলের জন্য আমার মায়া হয়। 2500 বছর বয়সী অ্যারিস্টটল, অবশ্য তিনি আমাকে আজও মুগ্ধ করেন। তো নিজের লেখার থ্রুতে নিজের চিন্তাশীলতা থেকে নিজেকে চিন্তাশীল প্রাণী হিসাবে আবিষ্কার করে মানুষ হিসাবে ঘোষণা দেয়া, এই যে বিষয়টি, এই সম্পর্কে উনি এইটা ওনার মাথায় না থেকে পারে না যে একজন চিন্তাশীল প্রাণী মাত্রই যে একজন মানুষ হতে পারে। এই যে চিন্তার যে ধারাবাহিকতা, লেখা থেকে চিন্তা থেকে মানুষ হয়ে উঠা, এই বিষয়টা এই চিন্তার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওনার উপরে অ্যারিস্টটল হয়তো বা ভর করেছেন। এবং এটার আরেকটু প্রমাণ হলো যে উনি যে শুধুমাত্র যে সংবেদনহীন বা সংবেদনশীল একটা জীবে না বা একটা প্রাণীই না, উনি যে চিন্তাশীল একজন মানুষ, যিনি তার চারপাশ সম্পর্কে সচেতন, এইটার একটা প্রমাণ পাওয়া যায় ওনার এই বইয়ের 11তম পেজে, যখন তিনি বলেন যে একটু উইটি আছে। উনি বলেন যে কোট, আজ এই সকাল 9টায় কিছু টুকিটাকি নোট করতে গিয়ে মনে হলো যেন মাথাটা ঘুরছে। আমি নিজেকে বললাম, দেশ আর বিশ্বের পরিস্থিতিতে মাথা ঘুরবে না তো পা ঘুরবে, সেটা তো হাই প্রেশারে না লো প্রেশারে, সেই উদ্বেগে লাভ কি। অর্থাৎ তিনি এমন চিন্তাশীল প্রাণী যাকে আমরা মানুষ বলি, যে মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে না, চারপাশ নিয়েও, নিজের খাওয়া দাওয়া, প্রজনন, এগুলি নিয়েই ব্যস্ত থাকে না, যে মানুষ তার অন্যের চিন্তায়ও বিভোর থাকে, তার চারপাশের চিন্তায়ও বিভোর থাকে। এদিক থেকে চিন্তা করলে সর্দারের মানুষ
হয়ে উঠে অনেকটা ইমানুয়েল কান্টের ক্রিটিক অফ পিওর রিজনের সেই ব্যক্তি ধারণার মতো, ব্যক্তি বা পার্সনহুডের যে ধারণা ইমানুয়েল কান্ট তার নীতি দর্শনে দিয়েছেন গ্রাউন্ড ওয়ার্কস অফ মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থে। ওইখানে ইমানুয়েল কান্ট ব্যক্তি বা পার্সন বলতে এমন একটা সত্তাকে বুঝিয়েছেন যে সত্তা অটোনমাস, যার অটোনমি আছে, অর্থাৎ যে স্বশাসিত, নিজেকে নিজে শাসন করে, নিজেকে নিজে চালায়, সেলফ রুলার, সেলফ গভর্নর। এটাকে অনেকটা এরকম বলতে পারে, ওই পার্সনটা হইল a king who has his own kingdom, an author of a book, or the god of his own world। এরকম একজন যিনি নিজের বই নিজে লিখেন, যিনি নিজের রাজ্যে নিজেই রাজা, নিজের বিশ্বের নিজেই দেবতা, এমন লোক, অর্থাৎ নিজেকে নিজেই চালনা করে, নিজের বিবেক বুদ্ধি দ্বারা নিজেই চালিত হন, এবং নিজের বিবেক বুদ্ধি দ্বারা নিজে চালিত হন বা নিজের সিদ্ধান্তের জন্য অন্যের উপরে নির্ভর করেন না বলে উনি স্বাধীন সত্তা। এই ব্যক্তি উনি পরাধীন সত্তা না, যেটাকে উনি বলতেছেন যারা পরাধীন তারা হ্যাটারোনমাস, যারা আবেগ বুদ্ধির বশবর্তী হয়ে চলে তাদেরকে উনি বলতেছেন হ্যাটারোনমাস, বা তাদেরকে উনি বলতেছেন পরাধীন বা পরশাসিত। অন্যদিকে কান্টের যে ব্যক্তির ধারণায় যে ব্যক্তি, এই ব্যক্তি হলো অটোনমাস, নিজেই নিজের নিয়মকানুন বানান, অর্থাৎ নিজের বিবেক বুদ্ধি পরিচালনা করে নিজেকে নিজে চালনা সিদ্ধান্ত। এই কারণে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার ক্ষমতা ওই ব্যক্তির থাকে বলেই সে যখন কোনো ভুল করে, কোনো খারাপ কাজ করে, তার জন্য সে দায় এড়াতে পারে না। একজন বিবেক বুদ্ধিহীন বা অসার ব্যক্তি কিংবা একটা ছোট শিশু নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না বলেই সে যখন কোনো ভুল করে, সে যেরকম দোষী থাকবে, আমি যখন কোনো ওই একই ভুল করব, আমি তার থেকে আরো বেশি মোরালি অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবল হব। অর্থাৎ নৈতিক দায়ের সাথে স্বাধীনতার যে সম্পর্ক, এই সম্পর্কটার যে প্রতিষ্ঠিত হয় কান্টের নীতি দর্শনের ওই পার্সনহুডের যে ধারণা তার মাধ্যমে। এখন এইখানে এই কথাটা কেন বললাম সর্দার ফজলুল করিম বলতে গিয়ে, এই দৃষ্টিভঙ্গি একটু পড়ি। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি সর্দারের আমি মানুষ উচ্চারণকে বিচার করি, তাহলে দেখা যায় তিনি কেবল জীবন ধারণকারী এক জীবসত্তা নয়, বরং এমন এক ব্যক্তি যিনি নিজের জীবনকে নিজেই চালনা করতে চান, নিজেকে সতর্ক করেন এবং নৈতিকভাবে নিজেকে গঠন করতে সচেষ্ট হন। এই নৈতিক আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিগত দায়িত্ববোধই তাকে কেবল একজন জীব নয়, বরং একজন নীতি সম্পন্ন ব্যক্তি করে তোলে। এ কারণে সর্দার বলেন, সর্দার ওয়াজ এ বিগ ফ্যান অফ কাজী নজরুল ইসলাম, বিশেষ করে ওনার কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটার। উনি বলছেন, সর্দার বলছেন, আমার কাছে কান্ডারি হুঁশিয়ার হচ্ছে আমার জীবনের, আমার বোধের সর্বোত্তম পাওনা। কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটার একটু ব্যাকগ্রাউন্ড বলি। ওইটা যখন রচিত হয় তখন পুরো ভারতবর্ষ, যেটা আমরা আগে তাকে ভারতবর্ষ বলতাম, ওই ভারতবর্ষ ব্রিটিশ রুলের আন্ডারে ছিল, স্বাধীনতার জন্য লড়ছিল। তো উনি ওই সময়কার যারা নেতৃত্বে ছিল, যারা যুবক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে সতর্ক করে, তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য উনি কান্ডারি, আমি যদি ভুল না বলে থাকি আজম স্যার পর আমি কারেক্ট করে দিবেন, যে উনি এই কবিতাটা রচনা করেন। এবং এই কবিতাটাকে সর্দার বলছেন যে তার জীবন বোধের সর্বোত্তম উচ্চারণ। এই কথাটা বলে উনি ওই কবিতা থেকে 4টা লাইন উনি কোট করেছেন। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার। এখানে এই যে কান্ডারি হুঁশিয়ার বলে সর্দার সতর্ক করে দিচ্ছেন ওই সময়কার নেতৃত্বকে, ওই সময়কার যুব সমাজকে, যেন তারা আবার পথহারা পরাধীন হয়ে না যায়, পরাধীনতার শৃঙ্খল থেকে নিজের দেশকে মুক্ত করে পথহারা নাবিক থেকে তারা যেন পথ খোঁজা একজন নাবিক হয়ে উঠে। এই কথা যখন সর্দার বলেন, তখন আমি এটাকে রিড করি বা ইন্টারপ্রিট করি একটু অন্যভাবে। এখানে উনি রাজনৈতিক স্বাধীনতার কথা বলছেন, এই কথা যেমন সত্য, কিন্তু আমরা যদি সর্দারকে একটু অন্য প্রেক্ষাপটে বিবেচনা করি, এরপর আর কিছু কথা বলেছেন একটু বলছি, তখন আমরা দেখব যে এই সর্দারই রাজনৈতিক স্বাধীনতার আগে ব্যক্তি স্বাধীনতার কথা আগে বলছেন, অর্থাৎ ব্যক্তি নিজেকে স্বাধীন করার কথা উনি আগে বলছেন। উনি বলছেন যেমন,
কোনো মানুষের আনুগত্য ও দক্ষতা এই দুটো গুণ থাকা সত্ত্বেও নৈতিকভাবে সে অযোগ্য হতে পারে, এবং এমন মানুষ যদি যা সর্বোত্তম এবং ঠিক তা সম্পাদনে সক্ষম হয়, যদি সে নিজের তথা তাকে সে জানে এবং ভালোবাসে তার মঙ্গল সাধনে অসমর্থ হয়, তাহলে দেশের সর্বোত্তম মঙ্গল সাধনের ক্ষেত্রেও সে কি অক্ষম হবে না? সোজা কথা, যে নিজের ভালো বুঝে না সে অন্যের ভালো বুঝবে কিভাবে? কোনো কেউ দেশ স্বাধীন করতে যাওয়ার আগে তার নিজেকে স্বাধীন করা দরকার। নিজেকে স্বাধীন করার জন্য তার বিবেকের, নিজের যে বিবেক, স্ববিবেক চালিত হতে হবে, স্বশাসিত হতে হবে। ওই যে কান্টের যে ব্যক্তির ধারণা, এখানেই আমি কান্টের ব্যক্তির ধারণা সর্দারের মাঝে খুঁজে পাই। ব্যক্তি যদি নিজেকেই নিজে শাসন করতে না পারলো, স্বশাসন করতে না পারলো, নিজের এই কল্যাণটুকুই যদি সে সাধন করতে না পারলো, তাহলে সেই ব্যক্তি কিভাবে দেশকে স্বাধীন করবে? সেই ব্যক্তি কিভাবে অন্যকে স্বাধীন করবে? তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এ পর্যন্ত আমি শুরুতে বলেছিলাম যে আমার আজকের এই প্রবন্ধের বা আলোচনার অন্যতম উদ্দেশ্য হলো, বা এক প্রধানতম উদ্দেশ্য হলো এইটা দেখানো যে সর্দার যে দর্শন বা মানুষ নিয়ে উনি যে কথাগুলা বলেছেন, ওই কথাগুলার দর্শনের দিক দিয়ে বহু মাত্রিকতা আছে। আমরা অলরেডি কিন্তু কিছু মাত্রিকতা লক্ষ্য করেছি। আমরা একদিকে দেখতে পাচ্ছি দেকার্তের সেই আত্মোপলব্ধির যে দর্শন, সেটার একটা নজির এখানে আছে। আমরা দেখছি কান্টের যে ব্যক্তি যে ধারণা, সেটার এইটা আরেকটা মাত্রা এদিক থেকে আছে। তারপর বিচারবাদী অবস্থান সেদিক থেকে, অর্থাৎ সর্দারের যে মানুষ, সে একই সাথে বিচারবাদী, নিজেকে নিজে চিনতে পারে এমন একটা মানুষ, এবং কান্টের ওই ব্যক্তি হয়ে উঠে। যদিও আমরা যদি কান্টের দর্শনের কিছু সমালোচনা করা যায়, কান্টের এটা একটু সাইড নোট হিসেবে বলে রাখি এখানে, যে কান্টের যে ব্যক্তির ধারণা, এই ব্যক্তির ধারণা অনুযায়ী সকল মানুষ ব্যক্তি না। যেমন শিশু, কোমায় থাকা রুগী কিংবা উন্মাদ, এরা কখনো ব্যক্তি হিসেবে গণ্য করা হয় না। এই কারণে কান্টের দর্শনের বড় সমালোচনা আছে, এবং এটা নিয়ে লিটারেচারের অনেক লেখাজোখা আছে। আমরা ওই দিকে যাচ্ছি না, ওইটা জিনিসটা মাথায় রেখেই আমরা এই কথাগুলো এখানে বলছি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে চলে আসে আমি মানুষ গ্রন্থের মধ্যে এখন, এবং এই দিক থেকে চিন্তা করলে ওনার সাথে ডেকার্টের আরেক দিক দিয়ে পার্থক্য খুব স্পষ্ট হবে। আপনারা যদি দেখেন, ডেকার্তের যে মেডিটেটর, যে নিজেকে উপলব্ধি করে, নিজের সম্পর্কে জ্ঞান লাভ করে, ও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, আইসোলেটেড অ্যানিমাল, আইসোলেটেড হিউম্যান বিং। তার সাথে সোসাইটির অন্য কারো সম্পর্ক নাই। সর্দার ডেকার্ট থেকে কিন্তু এখানে ডিপার্চার নেন, এখান থেকে বের হয়ে আসেন। সর্দারের মানুষ কিন্তু কোনো আইসোলেটেড অ্যানিমেল না, আইসোলেটেড মানুষ না। সর্দারের মানুষ এই সমাজের মধ্যে থাকা একজন মানুষ, সমাজের অন্যদের প্রতি দায়বোধ সম্পন্ন একজন মানুষ, যার পরিচয় গড়ে উঠে সমাজের মধ্যে থাকার মধ্যে দিয়ে। অর্থাৎ সর্দারের ব্যক্তি বা সর্দারের মানুষ সামাজিক বিনির্মাণের মধ্য দিয়ে যায়, এবং এই কারণে অন্যদের প্রতি দায়িত্ব সে এড়াতে পারে না। সর্দার স্পষ্ট করে বলেন, কিন্তু একটা কথা আমি স্বীকার করি, যারা আমাকে ভালোবাসেন তাদের কোনো দাবিকে না বলার শক্তি আমার নেই। নিজের কাছের জনের এই যে দাবি দেওয়া, নিজের কাছের জনের প্রতি দায়িত্ব অবহেলা করাকে সর্দার স্পষ্টত একটা নৈতিক অযোগ্যতা হিসেবে দেখতেন। কারণ সর্দার মনে করতেন যে এই আমি একদিনে আমি হয়ে উঠিনি, এই আমি অনেক ভাঙচুরের মধ্যে দিয়ে আমি হয়ে উঠেছি, এবং এতে আমার সাথে সম্পর্কিত যারা, আমার বাবা মা, ভাই বোন, শিক্ষক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন স্ট্রেঞ্জার, তাদেরও এইখানে একটা ভূমিকা আছে। তো এই কারণে এই ধরনের কথা যারা বলেন ফিলসফিতে, তাদেরকে কমিউনিটারিয়ান ফিলসফার বলা হয়, এবং এই যে তত্ত্বটা সেটাকে বলা হয় কমিউনিটারিয়ানিজম, যে ব্যক্তি হয়ে উঠে সমাজের মধ্যে থাকার মধ্য দিয়ে, অন্যদের সম্পর্কের মধ্যে দিয়ে, অন্যদের স্বীকৃতির মধ্যে দিয়ে। সর্দার যখন বলেন, কোট করছি, আপনাদের হ্যান্ড আউটও আছে এখানে, মানুষ মাত্রই একটি ফুল, সে ক্ষুদ্র হোক কিংবা দীর্ঘ হোক, সে সাদা হোক কিংবা কালো হোক, তার নাক, চোখ, মুখের মধ্যে যত বৈচিত্র্য থাকে, ততই সে বিভিন্ন প্রকার ফুলের সম্মেলনে একটি
একটি মনুষ্য ফুলের বাগানে পরিণত হয়। অর্থাৎ সাদা কালো, লম্বা খাটো, সুস্থ অসুস্থ, সকল জাতি ধর্ম নির্বিশেষ, বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ নিয়েই এই মনুষ্য ফুলের বাগান। এই বাগানের একটি ফুল অন্য আরেকটি ফুলের সাথে সম্পর্কিত, কারণ এগুলো সবই একটি বাগানের ফুল এবং সেই বাগানটির নাম হলো মনুষ্য ফুল। সরকার, খেয়াল করুন, এই জন্য আমি বলছি যে সরকারের মানুষ ধারণা আমাদের মনে করিয়ে দেয় যে আত্মপরিচয়ের পরিপূর্ণতা কেবল ব্যক্তির ভিতরে নিহিত নয়, বরং তা বিকশিত হয় অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে। আমি মানুষ, এই উচ্চারণ সর্দারের কাছে কেবল আত্মগর্বের নয়, বরং তা এক নৈতিক আত্মস্মরণ, যা সমাজে আমাদের দায় ও কর্তব্যকে নতুন করে জাগ্রত করে। এই অর্থে তার বর্ণিত মনুষ্য ফুলের বাগান নিছক একটি নান্দনিক রূপক নয়, বরং এটি এক নৈতিক ও রাজনৈতিক আদর্শের প্রতীক, যেখানে পারস্পরিক স্বীকৃতি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মিলিত জীবন চর্চা মানবিক পরিপূর্ণতার পূর্বশর্ত হিসাবে চিহ্নিত হয়। এবং অপরের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের যে সামাজিক মানুষ হয়ে ওঠার পিছনে অন্যের সাথে যে আমাদের সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সর্দার বলেন যে আমাদের উনি আহ্বান করেন যে আমাদের সবসময় যুক্তি, শান্তি, সম্প্রীতি ও আত্মসমালোচনার চর্চায় স্বতঃপ্রবৃত্ত হতে হবে। এটি অনেকটা মার্থা নাসবমের, যে শিকাগো ইউনিভার্সিটি ফিলসফি অ্যান্ড লয়ের প্রফেসর, ওনার যে সহানুভূতি নিয়ে ওনার যে কথাবার্তা, ওইটার সাথে একটু মিল এখানে পাওয়া যায়। মার্থা নাসবম দেখাচ্ছেন যে সমাজে যদি ন্যায্যতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, যে ভার্চুটা আমাদের সবার আগে নিজেদের মধ্যে আনতে হবে, নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, যেইটা হলো ওনার ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্রীয় আবেগ বলতেছেন উনি অনেক, সেটা হলো সহানুভূতি, কম্প্যাশন, এমপ্যাথি, অন্যের প্রতি, একে অন্যের প্রতি সহানুভূতি। যখন সর্দার বলেন যুক্তি, শান্তি, সম্প্রীতি, আত্মসমালোচনার চর্চা প্রবৃত্ত হবে, তখন সর্দার আসলে অন্যের প্রতি সহযোগিতার মনোভাবে এগিয়ে যাওয়ার প্রতি আসলে আমাদেরকে ইঙ্গিত করেন, যেটাকে অনেকটা আইরিস মার্ডকের একটা বিখ্যাত গ্রন্থ আছে, দ্য সভারেন্টি অফ গুড, ওই গ্রন্থ ওনার আনসেলফিং বলে একটা ধারণা আছে। সেলফ নিজেকে কিভাবে আনসেলফ করেন, কিভাবে আমার আত্মপ্রসারণ ঘটায়, কিভাবে সেলফ নিজেকে প্রসারিত করে অন্যদের সাথে এইটা নিয়ে ওনার যে ধারণা, সেটাকে দ্য আইডিয়া অফ আনসেলফিং বলে। সেখানে বলেন যে আমাদের কখনই আমাদেরকে নিজেদেরকে কেন্দ্রে না রেখে অন্যদেরকেও মর্যাদা দিতে হবে, বা বিদ্যমান বাস্তবতাকেও বুঝতে হবে। সর্দার এই জিনিসটা বুঝতেন, এবং বুঝতেন বলেই উনি নিজেকে আনসেলফিং করার যে প্রসেস, এই প্রসেস হিসাবে উনি প্রস্তাবনা রাখেন যে আমাদেরকে যুক্তি, শান্তি, সম্প্রীতি এবং আত্মসমালোচনার চর্চায় সবসময় স্বতঃপ্রবৃত্ত হতে হবে। এখানে অ্যারিস্টটলের কথা আমি আবার একটু ফেরত আসি। অ্যারিস্টটলের ভার্চু এথিক্স, যেটাকে এখানে আমি বাংলায় করেছি আসলে উৎকর্ষ চর্চা ভিত্তিক নীতিবিদ্যা, একটু কঠিন বাংলা, ভার্চু এথিক্স বলাটাই আরো সোজা। তো আমি কি শেষের দিকে, আমি নিজেও শেষের দিকে, আর সময় কি খুব বেশি আছে? অনেকেই সদ্গুণ বলে, কিন্তু আমি ওটার সাথে একটু দ্বিমত করি বলে আমি নিজের মতো করে ওটাকে, তখন আমি সদ্গুণ বলি, তখন ভার্চু এথিক্স সদ্গুণের নীতিবিদ্যা বা সদ্গুণ সম্পন্ন নীতিবিদ্যা, এটা একটু রিডান্ডেন্সি কিংবা মনে হয় আর কি, সদ্গুণ বলে দিলে আবার নীতি, এই জন্যই আমি, আচ্ছা যাই হোক, এটা অন্য আলাপ, ওইটা স্যারের সাথে পরে আমরা আলাপ করে নিব যে আসলে এটা কী হওয়া উচিত। তো এই নীতিবিদ্যা অনুসারে আমাদের জীবনের লক্ষ্য হলো ইউদাইমোনিয়া অর্জন। ইউদাইমোনিয়া হলো এমন ধরনের হ্যাপিনেস, যেই হ্যাপিনেসটা আমরা ব্লেসেডনেস, যেই ওইটা আমরা লাভ করি যখন আমরা একজন পূর্ণাঙ্গ কিংবা উৎকর্ষতা সম্পন্ন মানুষ হয়ে উঠি। আমি ইউদাইমোনিয়া কখন লাভ, এটার একটা উদাহরণ দিতে গিয়ে অনেক সময় এভাবে বলি যে ধরুন আমাদের যাদের মা আছে, তো আমরা যখন ছোট ছিলাম তখন মা নিজে না খেয়ে মাছের বড় টুকরাটা আমার জন্য বা আপনার ধরে নিলাম এখানে আমার জন্য রেখে দিতেন।
তো উনি নিজে খাচ্ছেন না, নিজে কিন্তু এটা ত্যাগ করছেন, কিন্তু উনি যখন দেখছেন ওনার সন্তান এটা খাচ্ছে, তখন ওনার ভিতরে যে তুষ্টি বা যে আনন্দটা আসতো সেটাই হইল ইউদাইমোনিয়া। তো এইটা লাভ, এইটা বলতেছেন যে আমাদের জীবনের লক্ষ্য সাম্মাম বনাম হইল ইউদাইমোনিয়া অর্জন। এই ইউদাইমোনিয়াটা আমরা লাভ করব যদি আমরা ভার্চুয়াস হিউম্যান বিইং হয়ে উঠি। যেমন আমরা যদি ক্যারেজিয়াস হই, আমরা যদি ট্রুথফুল হই, আমরা যদি পাংচুয়াল হই, আমরা যদি জেনারাস হই, এগুলো হলো অ্যারিস্টটলের দৃষ্টিতে এক একটা ভার্চু। আমরা যদি এই ভার্চুগুলো অর্জন করি তাহলে আমরা ইউদাইমোনিয়া লাভ করব। এখন এই ভার্চুগুলো আমরা অর্জন করতে পারবো যদি আমরা এটা নির্দিষ্ট সময় ধরে যদি আমরা এটা প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিস করি। যেমন আমি যখন প্রথম সাইকেল চালানো শিখি, তখন সাইকেল চালানো শিখতে গেলে আমাদেরকে এটা সাইকেল চালানো এটা একটা স্কিল, একটা দক্ষতা। তো এই দক্ষতাটা আমরা অর্জন করি কিভাবে? নির্দিষ্ট সময় ধরে সাইকেল চালানো, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। অ্যারিস্টটল বলছেন আমি যদি ধরেন একটা ভার্চুর কথা বলি, সত্যবাদিতা, এই ভার্চুটা যদি আমার মধ্যে আনতে চাই, আমি যদি নির্দিষ্ট সময় ধরে 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 প্র্যাকটিস করি, তাহলে সত্যবাদিতা এই গুণটা আমার ভিতরে চলে আসবে। তার মানে অ্যারিস্টটল বলতে চাচ্ছেন আমি যে মানুষ বা সৎ মানুষ হওয়ার যে প্রক্রিয়া, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এটা থেমে থাকে না, এক জায়গায় এসে সৎ মানুষ হওয়া শেষ তা না। আমি আসলে মানুষ থেকে মানুষতর হয়ে ওঠা, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা যেমন করে আমাদের সর্দার ফজলুল করিম বলেন বা হিরাক্লিটাসকে অনুসরণ করে অনেকটা, বুড়িগঙ্গা নদী কিংবা ব্যক্তি এরা কেউই থেমে থাকে না। সর্দার ফজলুল করিম বলতেছেন অ্যারিস্টটলের মতো করে, সর্দার ফজলুল করিম বলতেছেন যে আমার আদর্শ ক্রমান্বয়ে মানুষ হয়ে ওঠার। তার মানে আমার আদর্শ অ্যারিস্টটলের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলতে পারি, আমার আদর্শ ক্রমান্বয়ে একজন ভার্চুয়াস বা উৎকর্ষতা সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠার। এবং অ্যারিস্টটল বলতেছেন, সরকার বলতেছেন যে আদর্শবিহীন কোনো মানুষ নেই, মানুষের অভিমত এবং আচরণে মানুষের আদর্শের প্রকাশ। অর্থাৎ আমি যদি মানুষ হতে চাই, আমি যদি নৈতিকতা সম্পন্ন মানুষ হতে চাই, এটা একটা অভিযাত্রার ব্যাপার, এটা একটা জার্নির ব্যাপার, যেটাকে আন্না আরেন্ট বলতেছেন তার দ্য কন্ডিশন অফ দ্য হিউম্যান কন্ডিশন গ্রন্থ উনি এটা বলতেছেন যে অ্যাক্টিং বিইং, কর্মক্ষম সত্তা, যেটা শুধুমাত্র নৈতিক মানুষই হবে না, যেটা শুধুমাত্র চিন্তাশীল প্রাণীই হবে না, যেটা তার কাজের মাধ্যমে অন্যের কাছে তার আত্মপরিচয়টাই উপস্থাপন করবে। তো অন্যের কাছে যখন আমি আমার আত্মপরিচয় উপস্থাপন করতে চাই, আমার আত্মপরিচয়টা উপস্থাপিত হবে একজন ভার্চুয়াস বা সদ্গুণ সম্পন্ন মানুষ হিসাবে। এবং এই যে অন্যের কাছে উপস্থাপন করা, আজকে একজন, কালকে আমি কি উপস্থাপন করতে চাবো, গতকাল তার সাথে আমার যে পরিচয় হয়েছিল, আমি যে রকম মানুষ হিসেবে তার কাছে আমি উপস্থাপিত হয়েছি, আমি চাবো পরের মিটিংয়ে বা পরের মোলাকাতে তার সাথে যেন আমি আরেকটু বেটার মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি। এবং এই কারণেই উনি বলছেন যে আমার আদর্শ ক্রমান্বয়ে একজন মানুষ হয়ে ওঠার। আমি একেবারে শেষের দিকে আছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো শুনলে মনে হচ্ছে যেন উনি সর্দারের যে মানুষ সম্পর্কিত ওনার যে ধারণা, এই ধারণাটা শুনলে মনে হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে মানুষই হইল সব কিছুর কেন্দ্র। এটা ব্যক্তি মানুষ হতে পারে, এই ব্যক্তি মানুষ যে সমাজের মধ্যে থাকার মধ্যে দিয়ে তার পরিচয় গড়ে উঠে, আইডেন্টিটি গড়ে উঠে, সেই মানুষ হতে পারে। মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষই হইল সব কিছুর কেন্দ্র। ঘটনাটা কি আসলে তাই? এবং এইটাকে মানুষই সব কিছুর কেন্দ্র, এই ধরনের যে ধারণা, সেটাকে আমরা বলি মানবকেন্দ্রিকতাবাদ কিংবা অ্যানথ্রোপোসেন্ট্রিজম, পরিবেশ নীতিবিদ্যা নিয়ে, দর্শন নিয়ে যারা কাজ করেন। প্রোটাগোরাস, গ্রিস দার্শনিক প্রোটাগোরাস সোফিস্ট ছিলেন উনি। ওনার দর্শনের মূল কথাটাই হইল ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং। মানুষ হইল সব কিছুর কেন্দ্র, মানুষ হইল প্রকৃতির প্রভু, প্রকৃতি মানুষের প্রভু না। আমি আগেও বলেছি সর্দার গ্রিক ফিলসফি নিয়ে খুবই অ্যাওয়্যার ছিলেন। এখানে আমাদের একটা জিনিস শেখার আছে। এখানে উনি এই বইতে প্রোটাগোরাসের এই যে কথাটাকে, এটাকে উনি বালখিল্যের নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করেছেন, কিন্তু একবারও প্রোটাগোরাসের নাম নেন নাই। অন্যের সমালোচনা করছেন, কিন্তু অন্যের নাম না নিয়েই উনি এটাকে বলছেন যে বালখিল্যের নির্বুদ্ধিতা। উনি বলছেন যে 2004 সালের যে বন্যা হয়,
বাংলাদেশে, ওই বন্যার আগ পর্যন্ত আমার নিজেরও এই ধারণা ছিল যে মানুষই হবে প্রকৃতির প্রভু, প্রকৃতি মানুষের উপর নয়। এবং এটাকে উনি দাবি করছেন যে এটা ওনার বালখিল্যের নির্বুদ্ধিতা ছিল। কিন্তু ওনার এখনকার রিয়েলাইজেশন হলো যে মানুষও প্রকৃতির, অর্থাৎ মানুষও প্রকৃতির একটা অংশ, প্রকৃতির সাথে মানুষ সহাবস্থান করতে হবে। এবং উনি এটাকে বলতেছেন এটা এমন একটা জিনিস যে এটার কোনো অল্টারনেটিভ নাই, এবং এটাই একমাত্র সত্য। সব কিছুর সঙ্গে সব কিছুর সহাবস্থানে প্রয়োজন উপলব্ধি ছাড়া কোনো মুক্তি নেই। এটি একমাত্র সত্য। এই সত্য যদি উনি স্বীকার করেন, এই সত্য যদি আমরা স্বীকার না করি, তাহলে এটা হবে এক ধরনের আত্মহত্যামূলক কর্মকাণ্ড। প্রকৃতি আমাদের উপরে প্রতিশোধ নেবেই। প্রকৃতির এই প্রতিশোধ থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এমন মানুষ হতে হবে যে মানুষ শুধুমাত্র সমাজেই থাকে না, যে মানুষ শুধুমাত্র মানুষই না, যে মানুষ প্রকৃতিরও একটা অংশ হিসাবে নিজেকে ভাবতে শেখায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।